নমস্কার দেবী এবং সজ্জনগণ। বিগত কিছুদিন যাবৎ দেশে একটা খবরের বিষয়ে খুব চর্চা হচ্ছে। ইন্দোরের ২৯ বছর বয়স্ক রাজা রঘুবংশী, যাকে তার ২৫ বছরের স্ত্রী সোনম শিলংয়ে হানিমুন করতে নিয়ে গিয়ে হত্যা করেছে। আপনাদের মনে হবে এটা কেবলমাত্র একটি অপরাধ, কিন্তু আসল কথা হলো এটা আমাদের পরিবর্তনশীল সমাজ, পরিবর্তনশীল পারিবারিক মূল্যবোধ, পরিবর্তনশীল ভালোবাসার একটি গল্প। নিশ্চিতভাবে আমাদের পরিবারের বহু পুরুষ রাজা রাজবংশীর মতন আগামী দিনে তার বিবাহের জন্য অপেক্ষা করছে, এবং সোনমের মতন কন্যারা তাদের ধোঁকা দেওয়ার জন্য অপেক্ষা করছে। হতেই পারে আজ হয়তো আপনারই পাশে কোনো রাজা বা কোনো সোনম ঠিক এই কারণেই ঘুরে বেড়াচ্ছে, এবং এই জন্যই আজকে এই খবরটা একবার নতুনভাবে ব্যক্ত করার প্রয়োজন হলো। আজকে আমি আপনাদের কাছে এটাই বলতে এসেছি, কিছু পয়সার জন্য বিক্রি হয়ে যাওয়া ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে ধোঁকা যখন তখন হয়ে চলেছে, অথবা আপনার সঙ্গেও আপনার অজান্তেই হয়ে চলেছে। আজকে যদি আপনি কোনো যুব ব্যক্তি হন যিনি আমার অনুষ্ঠানটি দেখছেন, কোনো পরিবার অথবা কোনো মাতা পিতা এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের খুব ধৈর্য সহকারে আমার অনুষ্ঠানটি দেখার প্রয়োজন আছে। এই ঘটনার পরে রাজা রঘুবংশীর মা এবং বোন একটি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নটিও আপনাদের শোনা উচিত। তারা একটা ভীষণ জরুরি প্রশ্ন তুলেছেন যে রাজা রঘুবংশীকে বিবাহের আগে যদি সোনমের অন্য কোনো ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে নিগোসিয়েশনের এই বিয়েতে বা দেখে শুনে বিবাহ করার ক্ষেত্রে সোনম কেন আগে তার বিরোধিতা করেনি বা অনিচ্ছা প্রকাশ করেনি। এটা এমন একটা প্রশ্ন, সারা দেশের লোকের একই মনের প্রশ্ন। আপনারও নিশ্চয়ই এই কথাটা মনে হচ্ছে। খুবই যৌক্তিক প্রশ্ন। আজ সোনম যদি কিছুটা ইমানদারি দেখাতো বা সততা দেখাতো, তাহলে ইন্দোরের রাজা রঘুবংশীর পরিবারে আজকে এই ভয়ঙ্কর দুর্দশা নেমে আসতো না, এবং রাজা রঘুবংশীকে এই অকালে প্রাণ হারাতে হতো না। সোনম বিয়ের আগে এই ইমানদারিটা দেখাতে পারেনি, কিন্তু কথাটা কিন্তু এখানেই শেষ না। এখানে রাজা রঘুবংশীর পরিবারেরও কিছু ভুল আছে, কিন্তু সোনম এটা কেন করেছিল? রাজার ভাইয়ের কথা অনুসারে বিবাহের পূর্বে রাজা যখনই সোনমের সঙ্গে কথা বলার চেষ্টা করত বা দেখা করার চেষ্টা করত, তখন সোনম বেশিরভাগ ক্ষেত্রেই কথা বলতে কুণ্ঠা বোধ করত এবং একটু দ্বিধাগ্রস্ত ভাব দেখাতো। সোনমের সঙ্গে রাজার কথা বলার এই কুণ্ঠা ভাব, দ্বিধা ভাব রাজা তার মা এবং বাড়ির ভাইকে বা অন্য কয়েকজনকে বলেছিল। এটা ছিল একটি লাল সংকেত বা রেড ফ্ল্যাগ, যেটাকে রাজার পরিবারের প্রত্যেকে গুরুত্ব দেয়নি বা কেউই গুরুত্ব দেয়নি, নজরআন্দাজ করেছিল। আমি আপনাদের কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যা দেখে আপনারা বুঝতে পারবেন এই বিয়েতে রাজার পরিবার কতটা খুশি ছিল এবং রাজা নিজেও কতটা খুশি ছিল। मैं हूँ दूल्हे की बहन। मैं हूँ दूल्हे की भाभी। मैं हूँ दूल्हे की मामी। मैं हूँ दूल्हे की मौसी। और ये है दूल्हा। ये है दूल्हा। রাজার মনে এমন কোনো সন্দেহের অবকাশ হয়নি বা রাজা বিশ্বাসই করতে পারেনি যে এই সোনম তাকে হত্যা করতে পারে। আজকাল প্রত্যেকটা বিবাহেরই এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু যখন এই ভিডিওগুলো তৈরি হয়, তখন কেউ জানে না কার মনে কি চিন্তা চলছে। একদিক থেকে এই ভিডিওতে যখন ছেলেটিকে সব দিক থেকে খুশি বলে মনে হচ্ছিল, তখন এই ভিডিওর বেশিরভাগ জায়গাতে সোনমকে একেবারেই অখুশি মনে হচ্ছিল। এইবার দেখা যাক আজ পর্যন্ত এই মামলার ঠিক কতদূর এগিয়েছে বা কি কি হয়েছে। সোনম ধরা পড়েছে, সোনমের পূর্ব প্রেমিক ধরা পড়েছে, 3 জন ভাড়াটে খুনি ধরা পড়েছে। সকলকেই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। সোনম স্বীকার করেছে সে খুনের সঙ্গে যুক্ত এবং সে খুনের সুপারি দিয়েছিল বা খুনিদের ভাড়া করেছিল। শুধু তাই না, সোনম সহ সকলেই দোষ স্বীকার করেছে। রাজা রঘুবংশীর লাশকে পাহাড়ের খাদে ফেলবার জন্য সোনম সাহায্য করেছিল। পুলিশ এটাও জানিয়েছে সোনম বিবাহের 4 দিন পর বাড়িতে এসেছিল, তারপর তার প্রেমিকের সঙ্গে যুক্তি করেছিল কি করে রাজাকে হত্যা করা যায়, এবং তারপর ভাড়াটে খুনিকে জোগাড় করেছিল তার প্রেমিক, এবং তারপরে এই ঘটনাটি ঘটিয়েছে। আমাদের দেশে বা সমাজের একটা বড় সমস্যা হলো ছেলে এবং মেয়ে বিবাহের আগে তাদের প্রেম সম্পর্কের কথা তাদের নিজের পরিবারকে মন খুলে
বলতে পারে না, নিজেদের মা বাবাকে তারা বলতে পারে না। এটা এমন একটা সমস্যা, আপনি এটাকে সমাজের একটা সংস্কার বলতে পারেন বা সমাজের একটা চাপ বলতে পারেন, আপনি এটাকে সমাজের একটা বাধাও বলতে পারেন। এই সম্পর্কে 2020 সালে একটা সার্ভে করা হয়েছিল, যাতে দেখা গেছে 49% যুবক যুবতী বলেছে তারা তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের মাতা পিতার সঙ্গে কোনো কথাই বলতে সাহস পায় না। কেউ কেউ তো বলে মাতা পিতাকে এই কথা বলবার সাহস আমাদের ছিল না। আবার কখনো কখনো মাতা পিতাও তার কন্যা বা পুত্রের পূর্ব প্রেম সম্পর্কের ইতিহাসকে চেপে রেখে তাদেরকে বিবাহ দেওয়ার চেষ্টা করে। কারণটা হচ্ছে সামাজিক, ধর্মীয় অথবা অন্য কোনো কারণ থাকে। কিন্তু বিবাহের পরবর্তী ক্ষেত্রে এই পূর্ব সম্পর্কই তাদের বিবাহিত জীবনকে নরক তৈরি করে দেয়। হয়তো কেউ বুঝতে পারে অথবা কেউ সারা জীবন এই নরককে বয়ে নিয়ে চলে নিজের অজান্তেই। ভারতের প্রায় 95% মাতা পিতা মনে করে তাদের পুত্র কন্যারা তাদের পছন্দ করা পাত্র পাত্রীকেই অ্যারেঞ্জ ম্যারেজ বা তাদের চিন্তাধারা অনুসারেই বিবাহ করবে। আর এই ঘটনাক্রমেই সোনম এবং রাজা রঘুবংশীর অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল। আজও মনে হয় কিছু পরিবারের এমন একটা ধারণা হয়েছে যে তাদের পুত্র কন্যারা যদি লাভ ম্যারেজ করে তাহলে সমাজে তাদের ইজ্জত বা সম্মান কমে যাবে। সমাজের বিভিন্ন লোক তাদের পরিবার সম্পর্কে অনেক কথা বলবে। হয়তো সমাজের কিছু লোক তাদের পরিবার থেকে দূরে চলে যাবে। হয়তো সোনমের পরিবারের লোকও এই রকমই চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিল। সোনমের প্রেমিক ছিল শোনা যাচ্ছে রাজ কুশবাহা। সে সোনমের বাবার প্লাইউড ব্যবসায় একজন কর্মচারী ছিল। সোনম এটাও জানতো তার পিতা একজন নিজের মামুলি কর্মচারীর সঙ্গে তার কন্যার কখনোই বিয়ে দেবে না অথবা বিয়েতে রাজি হবে না। আপনারা ছবিতে দেখে নিন, প্রথমে সোনম এবং তারপরে রাজ কুশবাহাকে। সোনমের থেকেও রাজ কুশবাহা 5 বছরের ছোট। আমাদের দেশে যখন অ্যারেঞ্জ ম্যারেজ করানো হয়, ছেলে বা মেয়ের উভয়ের জাতি, ধর্ম ইত্যাদি দেখা হয়, তাদের গোত্র, তাদের রক্তের গ্রুপও দেখা হয়। কিন্তু আজকের দিনে জাতির পরেও আরো একটা নতুন জাতি নতুন ভাবে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে ধনী, বিত্তশালী অথবা গরিব। আজকে আমাদের দেশের যারা ধনী বিত্তশালী ব্যক্তি, তারা নিজের জাতের মধ্যেই পুত্র বা কন্যাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ধনী পরিবারের মধ্যেই বা ধনী ব্যক্তির সঙ্গেই বিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং যদি কখনো ধনী ব্যক্তির সঙ্গে গরিব ব্যক্তির বিবাহ হয়, তাহলে মনে করুন সেটা ইন্টারকাস্ট ম্যারেজ হয়ে গেল। অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ধনী ব্যক্তি ধনীর ঘরে পুত্র কন্যার বিবাহ দিতে চায়, গরিব ঘরে তার পুত্র বা কন্যার বিবাহ দিতে চায় না। হয়তো সোনমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তাহলে কি আমরা মনে করতে পারি সোনমের বাবা রাজ কুশবাহা সম্পর্কে আগেই জানতো? সোনম যে রাজ কুশবাহার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে সেটা তার বাবা অর্থাৎ সোনমের বাবা জানতো। কারণ প্রথমে সোনমের বাবা বলেছিল রাজ কুশবাহা বলে আমি কোনো ব্যক্তিকে চিনি না, যদিও রাজ কুশবাহা সোনমের বাবার ব্যবসায়ীর একজন কর্মচারী ছিল। আজকে এমন ছবিও সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে রাজ কুশবাহা রাজা রঘুবংশীর মৃতদেহের অন্তিম সংস্কার যাত্রায় সামিল হয়েছে এবং তার পাশে সোনমের বাবাও উপস্থিত আছে। ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ আজকে বলেছে যে তারা সোনমের পরিবারের সঙ্গে কথা বলবে। তারা পরিবারকে জিজ্ঞেস করবে রাজ কুশবাহার সঙ্গে সোনমের সম্পর্কের ব্যাপারে তারা কি কিছু জানতো। সোনমের বাবা যদি এই ঘটনা জেনে থাকতো তাহলে সে রাজার সঙ্গে এইসব নিয়ে কেন আলোচনা করেনি, বা সোনমের বাবা যদি আগেই এ কথা বলতো তাহলে নিশ্চয়ই রাজা সোনমকে বিবাহ করতে রাজি হতো না এবং এই বিরাট দুর্ঘটনাটি ঘটতো না। কিন্তু সোনম বা সোনমের বাবা রাজা রঘুবংশীকে এই কথা বিবাহের আগে জানায়নি, তার পরিবারকে জানায়নি এবং বিবাহের 12 দিনের মধ্যেই সোনম তার স্বামী রাজা রঘুবংশীকে হত্যা করেছে। আরো একটা প্রশ্ন এখানে এসে উপস্থিত হচ্ছে, সোনমের মানসিকতা কেমন ছিল? সে একই সময়ে রাজা রঘুবংশীর সঙ্গে বিবাহও করছে, রাজা রঘুবংশীকে হত্যার পরিকল্পনাও করছে। আসুন এবার দেখা যাক এই রকম পরিস্থিতি বা এই রকম ঘটনা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। হতে পারে আপনার আশেপাশে বা আপনার পরিবারের মধ্যেই এরকম বহু রাজা আছে। প্রথমেই আমাদের মনে রাখতে হবে এটা কলিযুগের একটি মার্ডারের প্রক্রিয়া। আজকে সকল দুর্ঘটনা এড়াবার জন্য একমাত্র উপদেশ হচ্ছে সম্পর্কের মধ্যে সততা বা ইমানদারি থাকতে হবে। এই সকল ক্ষেত্রে সবকিছু সত্যাসত্যভাবে প্রথমেই বলে ফেলা উচিত বিবাহের আগে, তার জন্য ফলাফল যাই হোক না কেন। কিন্তু ফলাফল কখনোই এই রকম হবে না যেমনটি রাজা রঘুবংশী এবং সোনমের ক্ষেত্রে হয়েছে। দ্বিতীয় কথা হলো তাড়াহুড়ো করে বিবাহ কখনোই করবেন না, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। রাজার পরিবার বলেছে সোনম বিবাহের আগে রাজার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করত, যেটা একটা রেড সিগন্যাল ছিল। কিন্তু রাজার পরিবারের লোকেরা
এবং রাজা এটাকে নজরান্দাজ করেছিল। এটা একটা রেড ফ্ল্যাগ ছিল, যেটা রাজা এবং রাজার পরিবারের লোকেরা বুঝতে পারেনি। কন্যার ব্যবহার অসামঞ্জস্যপূর্ণ ছিল, যেটা আগে বোঝা উচিত ছিল। বিবাহের ক্ষেত্রে আমি উভয়কে বলছি, কখনো ভাববেন না দয়াদাক্ষিণ্য করে আমি কাউকে বিবাহ করছি বা আমি কাউরির উপকার করছি, মোটেই না। আজকের দিনে কন্যা অবলা না। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ইমোশন বাদ, এই কথাটা আমি পুরুষের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করতে চাইছি। অবশ্যই বিয়ের আগে ইমোশন থেকে মুক্ত থাকুন, কারণ মনে রাখবেন বিবাহের পরে আইন পুরুষের দিকে 1%ও নেই, কিন্তু নারীর দিকে 100% আছে। যে পুরুষ এবং যে নারীর বিবাহ হচ্ছে, বিবাহের আগে পুরুষ এবং নারী উভয়ের ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস জানাটা ভীষণ জরুরি। তার জন্য বেশ কয়েকদিন সময় লাগতে পারে। আগে আমাদের দেশে বিবাহ হতো, তখন পুরুষ এবং নারীর উভয়ের সম্মতি নেওয়া হতো, তাদেরকে জিজ্ঞেস করা হতো। শুধু তাই না, পুরুষ এবং নারীর উভয়ের পরিবারের ব্যাকগ্রাউন্ড জানা হতো এবং জানার চেষ্টা করা হতো। তারপরেই বিবাহ ঠিক করা হতো বা বিবাহের সম্পর্কে পাকা কথা বলা হতো। আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠান দেখেই লোকে বিবাহ পাকা করে ফেলছে। শুধু তাই না, আজকাল বিবাহের জন্য বিভিন্ন অ্যাপও তৈরি হয়েছে। সেই সব অ্যাপ দেখেও মানুষ বিবাহ পাকা করে ফেলছে। ব্যাংক ব্যালেন্স দেখে বিবাহ পাকা করা হচ্ছে, কিন্তু কখনোই দেখা হচ্ছে না পাত্র এবং পাত্রীর পৃষ্ঠভূমি কী আছে। সেক্ষেত্রে সোনমের বয়ফ্রেন্ড রাজ কুশবাহা সোনমের বাবার ফ্যাক্টরিতে কাজ করত। যদি রাজা এবং তার পরিবার ঠিক করে অনুসন্ধান করত, তাহলে নিশ্চিতভাবে হয়তো এই ঘটনাকে সে জানতে পারত। আজকে আপনি চিন্তা করুন তো, যে কোনো ব্যক্তিকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয় বা কোনো বড় প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়, তখন কত রকম তার পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার সম্বন্ধে জানার চেষ্টা করা হয়। HR ডিপার্টমেন্ট কত রকম কতবার ফোন করে তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার পরিবারের আশেপাশে খোঁজ নেয়। পুলিশ ভেরিফিকেশন হয়। বিয়েতে পাত্র এবং পাত্রীর সম্মতি বা সহমতি নেওয়ার দরকার আছে। পাত্র এবং পাত্রীর সম্মতিকে অবশ্যই সম্মান জানানো উচিত এবং বিবাহে কখনোই জোর জবরদস্তি করা উচিত না। আর বিশেষ করে আমাদের দেশে মাতা পিতার এটা জানা প্রয়োজন আছে, বিবাহের জন্য কাউকে জোর জবরদস্তি করলে আগামী দিনে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। এবং বিবাহের পূর্বে এবং বিবাহের পরে এবং পাত্রীর অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারকে কখনোই নজরান্দাজ করবেন না। সোনমের ব্যবহার সোনমের বিবাহের পূর্বে এবং সোনমের বিবাহের পরে অসামঞ্জস্যপূর্ণ ছিল, যেটাকে রাজার পরিবার নজরান্দাজ করেছিল। আরও একটা পয়েন্ট বলার আছে, মানসিক এবং ভাবনাত্মক সহযোগ প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ প্রয়োজন। যদি সোনম রাজাকে বিবাহ করতে একেবারেই বিরোধী থাকতো, তাহলে সোনমের উচিত ছিল সেই রকম কোনো ভাবনাত্মক বন্ধু বা সহযোগীর সামনে গিয়ে এই কথা বলা, যে সোনমকে বোঝাতে পারত রাজাকে হত্যা করাটা সমাধানের পথ না। সম্ভবত সোনমের জীবনে এই রকম কোনো বন্ধু ছিল না। এই ঘটনা থেকে আপনিও শিখে নিতে পারেন যে আপনার জীবনে এরকম একজন বন্ধুর অবশ্যই দরকার আছে, যে আপনাকে মানসিক এবং ভাবনাত্মক সঠিক রায় দিতে পারে। এটা কোনো ব্যক্তির মাতা পিতা নাও হতে পারে, কিন্তু এরকম একজন সাচ্চা বন্ধু অবশ্যই জীবনে প্রয়োজন আছে। এই ঘটনা থেকে আপনারও একটা শিক্ষা নেওয়া উচিত যে আপনার জীবনেও এরকম একজন বন্ধুর প্রয়োজন আছে। আর আমাদের সমাজে আজকে এটা শিখে নেওয়ার দরকার আছে। যদি কোনো ব্যক্তি মনে করে যে নিজের ভালোবাসার জন্য অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে হবে, তাহলে এটাও মনে রাখতে হবে আপনি যে ভালোবাসাটাকে সত্যি বলে মনে করছেন, সে ভালোবাসাটা কখনোই সত্যি না। মেঘালয়ের পুলিশ সোনমকে নিয়ে মেঘালয়ে পৌঁছানোর আগে পাটনা পুলিশ স্টেশনে কিছুক্ষণ স্টে করেছিল। সেখানে সোনমকে সারা দিন একটা টেবিলে মাথা নিচু করে বসে ক্রন্দন করতে দেখা গেছে, বা সোজা ভাষায় যাকে বলা হয় কান্নাকাটি করতে দেখা গেছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই লোকে রাজা রঘুবংশীর জন্য দুঃখ প্রকাশ করছে, ভীষণভাবে রাগ প্রকাশ করছে, সবই সোশ্যাল মিডিয়াতে। এই দুঃখের দিনেও রাজার পরিবার, রাজার বোন তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভিউ বাড়ানোর চেষ্টা করছে। শুধু তাই না, মৃত্যুর পরেও সোশ্যাল মিডিয়াতে তার পপুলারিটি দেখে সে বিভিন্ন জিনিসের বা প্রোডাক্টের প্রচার করছে। কলিযুগে দুঃখকেও বিক্রি করা হয়। শোনা যাচ্ছে যে হাতিয়ার দিয়ে রাজা রঘুবংশীকে হত্যা করা হয়েছিল, সেই হাতিয়ারটি অনলাইনে গৌহাটি থেকে কেনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেঘালয়ে সোনম রেগুলার অনলাইনে ক্রমাগত তাদের লোকেশন প্রোভাইড করেছিল,
অর্থাৎ তারা কোন জায়গায় আছে সেটা খুনিদের জানাতে ব্যস্ত ছিল, এবং যেখানে সোনম এবং রাজা রঘুবংশী ছিল তার থেকে কেবলমাত্র 1 কিলোমিটার দূরে একটি হোমস্টেতে খুনিরা অবস্থান করছিল। এই ঘটনার পরে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহন যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি আবেদন জানিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে মেঘালয়ে হানিমুন করতে যাওয়া কাপেল যুগলের খোঁজ করতে। আর এখন মোহন যাদব অর্থাৎ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করছে সোনম কিছু লোককে পয়সা দিয়ে রাজা রঘুবংশীকে খুন করেছে, এবং মেঘালয়ের সরকার বারবার অভিযোগ করছে যে সোনমের এবং রাজা রঘুবংশীর পরিবার মেঘালয় গভর্নমেন্ট এবং মেঘালয় ট্যুরিজমের বদনাম করেছিল। ये बात सही है कि हमारे बच्चों की सोनम रघुवंशी और राजा रघुवंशी की जो घटना हुई है ये समाज के लिए सबक भी है और बहुत दर्दनाक घटना भी है। आगे से हमको कई सारे सबक मिलते हैं, खासकर बच्चों को भी जब हम संबंध बनाते हैं, विवाह दो परिवार जुड़ते हैं, बहुत बारीकी से सारी बातों का ध्यान रखने की जरूरत भी है और आगे जाकर के बच्चों को इतनी दूर जाने देने के लिए भी विचार करने की जरूरत है। लेकिन मैं तो आज इस घटना से आहत हूँ, हम सबको सबक मिलता है, ये बहुत कष्टकारी घटना है। ये लोग बोल रहा था कि अरे ये मेघालय लोग है, हम लोग जो मेघालय वाला की जो मेघालय की नागरिक है, हम लोग वहाँ हम लोग है किलर है, मर्डरर है। जब हम लोग को अपना मेरे स्टेट को बदनाम किया, मेघालय पुलिस को बदनाम किया, हम लोग का गवर्नमेंट ऑफ मेघालय को बदनाम किया, पब्लिक को बदनाम किया, तो हमको भी बहुत शुरुआत में हमको भी बहुत ये कि लगा है हमको। हमारा इतना करने के बाद में, पुलिस के इतना मेहनत करने के बाद में, फिर भी लोग बदनाम देता है। সব শেষে আমি আপনাদের কাছে এটাই আবেদন করছি বা বলছি, যদি আপনার জীবনেও এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাহলে সবার আগে আপনি তার ব্যবহারে কথার মাঝখানে কোনো অশুভ সংকেতকে লক্ষ্য করুন। আজকাল যখনই কোনো বিবাহের সম্বন্ধ পাকা করা হয় তখন পাত্র এবং পাত্রীকে একা কিছুক্ষণ তাদেরকে জিজ্ঞেস করবার জন্য বা পরিচয় করতে বলা হয়। তখন বেশিরভাগ পাত্র এবং পাত্রীরা নিজেদের মধ্যে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আপনার হবি কি, ইত্যাদি ইত্যাদি। এখন থেকে পাত্রীকে আগে পাত্র এটাই জিজ্ঞেস করুন বিবাহের আগে আপনার কোনো লাভ অ্যাফেয়ার আছে বা ছিল কিনা। আবার পাত্রকেও পাত্রী এটাই জিজ্ঞেস করুন বিবাহের আগে আপনার কোনো অ্যাফেয়ার আছে কিনা, অথবা তার কথার মধ্যে কোনো অশুভ সংকেত আপনি লক্ষ্য করতে পারছেন কিনা বা লক্ষ্য করার চেষ্টা করুন। আরও একটা কথা জেনে রাখা উচিত, আপনার যদি কোনো লাভ অ্যাফেয়ার থাকে, যদি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু থেকেও থাকে, সে যদি আপনাকে এরকম বুদ্ধি দিচ্ছে যে এই অ্যাফেয়ারের জন্য বা ভালোবাসার জন্য আপনি কাউকে হত্যা করুন, লুটপাট অথবা আপনাকে ধোঁকাধাড়ি করতে প্ররোচিত করে এবং তারপরে আপনাকে সে বিবাহ করে সুখে শান্তিতে ঘর করবার প্রতিশ্রুতি দেয়, তাহলে মনে রাখবেন সেই ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু অথবা আগামী দিনে আপনার জীবন সাথী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এরকম ব্যক্তি থেকে আপনি নিজেকে সর্বদা দূরে রাখুন।